হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে ট্রায়াঙ্গেল সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2009 সালে আর এর ব্যক্তিকাল 1 ঘন্টা 39 মিনিট। এই মুভিটি হয়তো অনেকেই দেখেছেন বা এর এক্সপ্লেনেশনও হয়তো, কিন্তু সত্যি করে বলুন তো কয়জন এই মুভিটিকে বুঝতে পেরেছেন? একটা ছোট্ট উপমা দেই। ধরুন এই মুভিটা 1 ঘন্টা 39 মিনিটের একটা ক্রিকেট ম্যাচ। আপনি অর্থাৎ দর্শক হলেন এই ম্যাচের ব্যাটসম্যান আর এই মুভির পরিচালক বলার। যে সম্পূর্ণ মুভিটা জুড়ে যে কাহিনী বা বোলিং করছে তা কখনো আপনার মাথার উপর দিয়ে বাউন্সার হয়ে যাবে, কখনো গুগলি হবে, তবে শুধুমাত্র সে আপনাকে আউট করবে না, মাঝে মাঝে অল্প বিস্তর কিছুটা রান করতে পারবেন, অর্থাৎ কিছুটা কাহিনী ধরতে পারবেন, এতটুকুই। তাই পুরো মুভিটি শেষ করার পরেও যারা 30%-এর বেশি বুঝতে পারেননি তাদের জন্যই এই মুভির ময়না তদন্ত নিয়ে হাজির হলাম, যাতে আমার মতো একাধিকবার দেখে মুভিটিকে আয়ত্ত করতে না হয়। এর জন্য এর এক্সপ্লেনেশনটা অনেক খুঁটিনাটি বিষয় ধরে ধরে আলোচনা করতে হবে। বিশ্লেষণের জন্য একই দৃশ্য একাধিকবার ব্যাখ্যার প্রয়োজন হবে, ফলে মুভির শেষে পৌঁছে এর কাহিনী সব ক্লিয়ার হয়ে যাবে। তাই এর লেন্দিটাও অনেক বড় হবে। এজন্য এটিকে আমি 2টি খণ্ডে এক্সপ্লেন করেছি। এই খণ্ডটির শেষেই দ্বিতীয় খণ্ডটিকেও স্ক্রিনে দেখতে পাবেন, আর তাছাড়া ডেসক্রিপশন বক্স ও প্রথম কমেন্টসেও পরবর্তী খণ্ডের লিঙ্ক দেয়া থাকবে। যদি আপনার হাতে সময় থাকে আর এই মুভির পূর্ণ স্বাদটা পেতে চান তাহলে পর্দায় চোখ আর স্পিকারে কান রাখুন, আর যদি এই মুহূর্তে সেই সময়টা না থাকে তাহলে ভিডিওটাকে সেভ করে রাখুন যাতে সুবিধামতো সময়ে দেখতে পারেন। তো এখন শুরু হতে যাচ্ছে এই মুভির পরিচালক অর্থাৎ বলার ক্রিস্টোফার স্মিথ এর কাহিনী, অর্থাৎ বোলিংয়ের স্লো মোশন অ্যানাটমি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। এর নাম জেস, সে একজন সিঙ্গেল মাদার, আর তার ছেলের নাম টমি, যে একজন অটিজম শিশু। জেস তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে, কারণটা সম্ভবত টমি কোনো দুঃস্বপ্ন দেখেছে বা এমন কিছু একটা দেখেছে যেটা সে দেখে ভয় পেয়েছে। এরপর আমরা এলোমেলো কিছু দৃশ্য দেখতে পাই, যেমন একজন ঘাস কাটছে, ঘাসে পানি ছেটানোর দৃশ্য, আকাশে একটি শ্রীগেল পাখি উড়ছে, পানির মধ্যে একটা পালতোলা খেলনা নৌকা কাত হয়ে পড়ে আছে, যেটা দেখে মনে হচ্ছে যেন জেস খুব বিরক্ত হচ্ছে। জেস তার বাড়ির বাইরে রোদে শুকানো জামা কাপড়গুলো তুলছে, আর এই সময় একটি পাখির ডাকে সে ওই পাখির দিকে তাকায়। তো পাখির দিকে তাকানোর মতো ছোট্ট বিষয়কে কেন উল্লেখ করলাম? এর উত্তরটাও মুভির শেষ প্রান্তে পেয়ে যাবেন। বাইরে থেকে পর্দার ফাঁক দিয়ে টমিকে দেখানো হয় সে ড্রয়িং করছে। জেস ঘরের মেঝেতে পড়ে থাকা রং পরিষ্কার করছে, সম্ভবত টমি এটিকে ফেলে দিয়েছিল। আর এই সময় ঘরের ডোরবেল বেজে উঠতেই সে বাইরে এসে দেখে কেউ নেই। এদিকে রং পরিষ্কার করার সময় রং লেগে তার ড্রেসটাও খারাপ হয়ে যায়। তার এই ড্রেসটাকে লক্ষ্য রাখো। এবার সে দ্রুত কাপড়গুলোকে গুছিয়ে এক গোছা চাবি হাতে নেয়, কিন্তু ওয়েট, লক্ষ্য করুন তার পোশাকটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা ধরে নিতে পারি আগের পোশাকে যেহেতু রং লেগে নষ্ট হয়ে গেছে তাই সে পোশাক চেঞ্জ করেছে। সে একটি চিরকুট হাতে নেয় যেখানে তার ইভেন্ট ঠিক করা আছে, যে ঠিক 8:30টার সময় তাকে ট্রায়াঙ্গেল হারবারে পৌঁছাতে হবে, যেখান থেকে সে কোথাও একটা যাবে। কিন্তু টমি যেতে চাইছিল না, আর জেস জোর করছিল। আসলে টমি কেন যেন তার মায়ের সফর সঙ্গী হতে চাচ্ছিল না, যার কারণ এই মুহূর্তে আমাদেরকে দেখানো হয়নি। তো বেশ ভারী একটা ব্যাগ গাড়িতে তুলে ছেলেকে নিয়ে সে রওনা হয়, আর তাদের গাড়ির সাথে সাথে সেই সামুদ্রিক শ্রীগাল পাখিকে উড়ে যেতে দেখি। তারপরে আমরা সেই ট্রায়াঙ্গেল হারবারটাকে দেখতে পাই, যেখানে গ্রেগ রয়েছে তার নৌকাটি নিয়ে। সেখানে আরও 3 জন আসে, যাদের মধ্যে 2 জন মেয়ে ও 1 জন ছেলে। এ হলো গ্রেগের বন্ধু ডাউনি, ডাউনির গার্লফ্রেন্ড শ্যালি, আর এ হচ্ছে শ্যালির বান্ধবী হিলথার। তারা সবাই মিলে সাগরে ঘুরতে যাবার প্ল্যান করেছে। আর যেহেতু গ্রেগের কোনো গার্লফ্রেন্ড নেই তাই শ্যালি তার বান্ধবীকে নিয়ে এসেছে গ্রেগের সাথে বন্ধুত্ব করিয়ে দেওয়ার জন্য। যাই হোক, সেই মুহূর্তে গ্রেগ দেখতে পায় জেস চলে এসেছে, তাই সে হিলথারকে একরকম ইগনোর করে জেসের কাছে চলে যায়। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, পুরো মুভি জুড়ে এই জেস নামটা এতবার উল্লেখ করা হবে যে সত্যি বলতে আমার নিজেরই বিরক্ত লেগেছে, কিন্তু এর কোনো বিকল্পও ছিল না। তাই আপনাদেরকেও বলবো এই নামটিকে বারবার শুনতে অভ্যস্ত করে নিন। তো সেখানে আরেকটা ছেলে ছিল যার নাম ভিক্টর, যে গ্রেগের বোটে কাজ করে। সে বলে জেসকে স্বাভাবিক মনে হচ্ছে না। গ্রেগ বলে তোমাকে এমন লাগছে কেন? কিন্তু জেস বলে আমি ঠিক আছি। গ্রেগ বলে তোমার ছেলে কোথায়? তারও তো আসার কথা ছিল।
জেস বলে, ওকে স্কুলে রেখে এসেছি। জেসের মুড অফ দেখে সে আর বেশি কিছু বলে না, কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, সত্যি কি সে তার ছেলে টমিকে স্কুলে রেখে এসেছে? কারণ চলন্ত গাড়িতে আমরা তাকে দেখিনি, কিন্তু কোলে করে তাকে আনতে তো দেখেছিলাম। তো তারা বোটটাকে ছাড়ার প্রস্তুতি নেয় তাদের এই ছোট্ট ট্রিপের জন্য। আর এদিকে আমরা ওই বোর্ডের মাছ তুলে ওই পাখিটাকে বসে থাকতে দেখি, যেন সে সবার উপর নজর রাখছিল। তাদের বোট সাগরে ভাসছে আর সাথে উঠছে ওই পাখিটাও। সুন্দর এক আবহাওয়ার দিনে এগিয়ে যাচ্ছে তারা। এ সময় জেস ঘুমিয়ে পড়েছিল আর সে স্বপ্ন দেখছিল সমুদ্রের তীরে সে শুয়ে আছে, যার ঢেউ তার গায়ে আছড়ে পড়তেই সে বোটের মধ্যে জেগে ওঠে। এ সময় সে হেলতারকে দেখে বলে, তুমি কে আর আমি এখন কোথায়? মনে হচ্ছিল ব্যাপারটা এমন যে ঘুমোতে যাবার আগের কোনো কিছুই তার মনে নেই। হেলতার জেসকে নিয়ে বাইরে গ্রেগের কাছে আসে। আমরা বুঝতে পারি গ্রেগ জেসের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করছে। জেসও গ্রেগের সাথে বেশ হাসি খুশি মেজাজেই রয়েছে। যদিও হেলথারের সাইড থেকে গ্রেগের সাথে ভাব জমানোর চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু গ্রেগের মনোযোগ জেসের উপর থেকে সরছিলই না। তো এভাবে তাদের বোট চলতে চলতে হঠাৎ করে সাগরের বাতাস থেমে যায়, ফলে শান্ত সাগরে তাদের বোটটাও স্থির হয়ে যায়। যেন ভয়ঙ্কর কিছু ঘটার আগে সব কিছু স্থির হয়ে যায়। তো তেমনটাই হয়। ডাউনি দেখতে পায় সামনে ঘন কালো এক মেঘের কুণ্ডলী, যেটা ঝড়ের রূপ নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। যদিও আবহাওয়ার পূর্বাভাসে এমন কোনো ইঙ্গিত ছিল না, আর তাছাড়া তাদের বোট ইঞ্জিন চালিত, তারপরেও গ্রেগ কোস্টগার্ডের সাথে কথা বলার চেষ্টা করে যে আদৌ আবহাওয়া খারাপ নাকি। তবে সিগন্যাল সেখানে খুবই উইক ছিল এবং তাদের কথা বলার দরুন সেখানে আরেকটা সিগন্যাল তারা ক্যাচ করে। একটা মেয়ের গলা, সে সাহায্য চাইছে। সে বলছে যে কেউ একজন তাদেরকে হত্যা করার চেষ্টা করছে, সে সবাইকে মেরে ফেলবে। কিন্তু এরই মধ্যে সেই রেডিও কানেকশনটি বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে বোটটাকে সরানোর আগেই ঝড়টা তাদের উপর হামলে পড়ে। তারা আর বোটটাকে কন্ট্রোল করতে পারে না। এক বিশাল বড় ঢেউ এসে বোটটাকে তলিয়ে দেয়, আর এর পরেই সাগর যেন শান্ত হয়ে যায়। তারা এক এক করে সবাই উল্টে যাওয়া বোটে আশ্রয় নিলেও হেলথারকে আর খুঁজে পাওয়া যায় না। সূর্যের আলোয় স্নিগ্ধ শান্ত সমুদ্রে তারা অসহায় হয়ে উল্টানো বোর্ডের উপর বসে থাকে। বরাবরের মতো সেই পাখিটি এখনও তাদেরকে অনুসরণ করেই যাচ্ছে। আর এই সময় তারা দেখতে পায় একটি বিশাল জাহাজ তাদের দিকেই এগিয়ে আসছে। জাহাজটিকে দেখতে পেয়ে তারা তো উচ্ছ্বাসিত হয়ে পড়ে। কিছুটা কাছে আসতে জেস ও ডাউনি জাহাজে কাউকে দেখতে পায়, কিন্তু আপনি দেখতে পাননি, তাই তো? সমস্যা নেই, মে হুঁ না, আপকো জুম করকে দেখাতি হুঁ। জাহাজটার নাম হচ্ছে এওলাস। সংক্ষেপে বলে রাখি, এওলাস হলো গ্রিক পৌরাণিকের একজন বাতাসের দেবতা। তার একটি চামড়ার থলিতে সে বাতাসকে ধরে রাখত, আর জিওসের আদেশে তার থলে থেকে সেই বাতাস প্রবাহিত করত। তো গ্রেগ এবং তার বন্ধুরা সেই জাহাজের মধ্যে উঠে পড়ে এবং জাহাজের মানুষ কেউ আছে কিনা তাদেরকে ডাকতে শুরু করে। তবে এত বড় একটা জাহাজ সম্পূর্ণই খালি। গ্রেগ বলে, আমি কন্ট্রোল রুমে গিয়ে ক্যাপ্টেনের সাথে দেখা করব। তবে জেসের অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার মনে হচ্ছিল এই জাহাজ, এই পরিবেশ সে এর আগেও দেখেছে। যাই হোক, সেখানে তারা এই জাহাজের একটা পুরনো মডেলের ছবি দেখতে পায় এবং তারা আরও জানতে পারে এই জাহাজটি ছিল 1932 সালের, যার কারণে তারা খুবই আশ্চর্য হয় যে এত পুরনো জাহাজ এখনও কিভাবে সচল রয়েছে। এ সময় কিছুটা পাশেই মেঝেতে কিছু একটা পড়ে যাওয়ার মতো শব্দ শুনতে পেয়ে সেদিকে এগিয়ে যেতেই ভেক্টর একটি চাবির রিং দেখতে পায়। এটা সেই চাবির রিং যেটা জেস তার বাসা থেকে বের হওয়ার সময় নিয়েছিল। জেস যখন বলে এটা আমার চাবি, তখন সবাই অবাক হয়, আর সবাই এটাও ধরে নেয় যে তাদের মধ্যে থেকে যে মেসিং অর্থাৎ হেলথার হয়তো চুপি চুপি তাদের অজান্তেই এই জাহাজে চলে এসেছে, তাদের সাথে প্রাং করছে। তো তারা সব কিছুতেই কৌতূহল নিয়ে সামনে এগোতেই একটা মিউজিক্যাল রুমে এসে পৌঁছায়, যেখানে অনেকগুলো বাদ্যযন্ত্র ছিল, যেখানে একটা ড্রাম টাইপের কিছু একটা দেখতে পাই। এবং এই ছবিটাকে আপনারাও নিজেদের মাথায় গেঁথে নিন, এই জিনিসটাকে আমরা পরেও দেখব। এই সময় শ্যালি হেলথারকে ডাকতে থাকে, আর জেস লক্ষ্য করে যে জাহাজের মধ্যে যে ঘড়িটা রয়েছে সেটার সময় ও তার ঘড়ির সময় এক, অর্থাৎ 8:17। অন্যদিকে গ্রেগ বলে তার ঘড়িতে সময় 11টা। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন কি, মুভির শুরুতেই জেস একটা চিরকুটে দেখতে পেয়েছিল যে তাকে 8:30টার মধ্যেই ওই বোটের কাছে পৌঁছাতে হবে। তাহলে এই সময়ের বিষয়টা বেশ রহস্যজনক, তাই না?
কারণ যদি ধরেই নিই যে 8:30টার সময় ওই বোটের কাছে পৌঁছেছিল, তো তারপরে তারা বোট নিয়ে সাগরে রওনা দেয়। এরপর এত বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। এরপর তারা এই জাহাজে আশ্রয় পায়। এত সময় পার হওয়ার পরেও সময় এখন সেই বোটে পৌঁছানোর আগেই রয়ে গেছে। এখন হতেই পারে এই জাহাজটার ঘড়িটা খারাপ, তাই বলে কি জেসের হাতে যে ঘড়িটা আছে সেটাও সেম টাইম দেখাবে? জেস আবারও কাউকে লক্ষ্য করে। কি দেখতে পাননি তাই তো? দাঁড়ান, আমি স্লো মোশনে জুম করে আবার দেখাচ্ছি। জেস কাউকে দেখতে পেয়েছে এটা শুনতেই ভিক্টর দৌড়ে যায় সেখানে কে আছে দেখার জন্য। গ্রেগের মনে হচ্ছিল জেস স্বাভাবিক নেই, কারণ আজ শুরু থেকেই সে জেসকে অন্যরকম দেখে আসছে। যদিও জেস তাকে বোঝানোর চেষ্টা করে যে সে স্বাভাবিকই আছে। সে সময় তারা দুজন পাশেই একটা রুমের ভেতর সিঙ্ক থেকে পানি পড়ার মতো আওয়াজ পেয়ে সেখানে যেতেই দেখতে পায় বেসিনের আয়নায় রক্ত দিয়ে লেখা রয়েছে গো টু থিয়েটার। তো কেন তাদেরকে থিয়েটারে যেতে বলা হচ্ছে, আর কেই বা এই রক্ত দিয়ে লেখাটি লিখেছে তা এখনো আমাদের কাছে অস্পষ্ট। তো থিয়েটারে যাওয়া না যাওয়া নিয়ে গ্রেগ ও জেসের মধ্যে মতমালিন্য হয়, কারণ গ্রেগ মনে করে এখানে সুপার ন্যাচারালের মতো কোনো ঘটনাই ঘটছে না, আর এ কারণে তারা দ্বিমত নিয়ে তখনকার মতো সেখান থেকে আলাদা হয়ে যায়। অন্যদিকে ভিক্টর সেই অজানা মানুষকে এখনো খুঁজে বেড়াচ্ছে, কারণ সে অনুভব করছে যাকে সে খুঁজছে সে তার আশেপাশেই আছে। একই সাথে শ্যালি ও ডাউনি তারা দুজন চলতে চলতে একটা ফ্লোরে কিছু রক্তর ফোঁটা পড়ে থাকতে দেখে। সে এখনো বিশ্বাস করে যে হেলথারকে খুঁজে পাবে। তো সে রক্তের ফোঁটাকে অনুসরণ করতে করতে সেই থিয়েটারের মধ্যে চলে আসে। এখানে তাদের কথাবার্তা থেকে আমরা এটুকু বুঝতে পারি যে তারা এমনি এমনি এই থিয়েটার রুমে আসছে না, জেস তাকে এখানে আসতে বলেছে। অপরদিকে গ্রেগের কাছ থেকে আলাদা হয়ে জেস ডাইনিং রুমে চলে আসে, আর সে সেখানে আহত অবস্থায় ভিক্টরকে আসতে দেখে। আর ভিক্টর জেসের গলা চেপে ধরে তাকে হত্যা করতে চেষ্টা করে। জেস কোনোভাবে নিজেকে রক্ষা করার চেষ্টা করাকালীন তার হাতের একটি আঙুল ভিক্টরের মাথার পেছন দিকের একটি ক্ষতস্থানের ভেতরে পড়তেই ভিক্টর কাত হয়ে পড়ে যায়, আর সে সেখানেই মারা যায়। কে মারলো ভেক্টরকে? ভেক্টরই বা কেন আহত অবস্থায় জেসের গলা চেপে ধরলো? এই রহস্যটা আরও বাড়িয়ে দিয়ে একটি গুলির আওয়াজ শুনতে পায়, আর সেটা শুনে জেস এবার ওই থিয়েটার রুমে প্রবেশ করে। কিন্তু এখানে সে যা দেখলো সে তাতে করে একেবারেই হতভম্ব। ডনি আর শ্যালির কোলে পড়ে আছে গ্রেগের মৃতদেহ, আর শ্যালি জেসকে ধরে চিৎকার করে বলছে কেন তাকে হত্যা করলে? এটা কেমন অভিযোগ? জেস কেন গ্রেগকে হত্যা করতে যাবে? আর তাছাড়া আমরাও তো দেখলাম যে গুলির শব্দ পেয়েই জেস এখানে এসেছিল। শ্যালি বলেই যাচ্ছে যে গ্রেগ মৃত্যুর আগে বলে গিয়েছে তুমি তাকে হত্যা করেছো, এই কথাটিকে মনে রাখুন। সেই মুহূর্তেই একটা গুলি এসে সরাসরি শ্যালির বুকে লাগে। আমরা দেখতে পাই একজন মুখোশধারী উপর থেকে গুলি করছে। পরের গুলিটি লাগে ডাউনিকে। এরপর জেসকে গুলি করলেও জেস একটি চেয়ারের আড়ালে থাকায় বেঁচে যায়। জেস প্রাণ বাঁচাতে থিয়েটার রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু মুখোশধারী এখনো তার পিছু করছে। জেস একটি কিচেন রুমে ঢুকে সেখানকার একটি চাকু হাতে নিয়ে সেখানে বসে পড়ে, আর পাশের আয়নাতে আমরা সেই মুখোশধারীকে সেখানেও আসতে দেখি। কিন্তু সেখান থেকে সুযোগ পেয়ে জাহাজের বোটের ডেকে আসতেই মুখোশধারী তার উপর পেছন থেকে হামলা করে বন্দুক তাক করে। জেস বন্দুকের নল ধরে ফেলায় 2-3টে গুলি মিস হয়ে যায়। এদিকে বন্দুকের গুলি শেষ হওয়ায় তাদের মধ্যে কুড়াল আর খন্তির লড়াই শুরু হয়। এই সময়ে জেস ওই মুখোশধারীকে কাবু করে ফেলে। মুখোশের ভেতর থেকে সে কিছু একটা বলতে থাকে, যেটা বোঝা যায় না, তবে তার শেষ বাক্যটি বোঝা যায়। সে বলছে বাঁচতে চাইলে সবাইকে হত্যা করো, বলেই সে পানিতে ঝাঁপ। এখন আমরা বলতে পারি জাহাজে শুধুমাত্র একজনই জীবিত আছে, আর সে হলো জেস। কিন্তু ওয়েট, মুখোশধারী পানিতে পড়ে যাওয়ার আগে কি বলে গেল যে বাঁচতে হলে সবাইকে হত্যা করো? তো এখন আবার কাকে হত্যা করার কথা বলে সে চলে গেল? জাহাজটাকে দেখতে পাওয়ার শুরু থেকেই রহস্যজনক ঘটনা ঘটেই চলছে। বিরতি না দিয়ে একটানা একটার পর একটা ইনসিডেন্ট ঘটেই চলেছে। আর এখন যখন এই শিপে জেস একা, তখন চূড়ান্ত আরও একটি রহস্যের মুখোমুখি হই। জাহাজের বাইরে থেকে কারো চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে যে সামনে এসে যা দেখে তা এক কথায় জাস্ট অসম্ভব, অবিশ্বাস্য। সেই ঘটনাটি আবার শুরু হয়েছে। পার্থক্যটা হলো আগের ঘটনার জেস এবার জাহাজে, কিন্তু এই জেস তো আগের ঘটনায় উল্টানো বোট থেকে জাহাজে কাউকে দেখেছিল। আসলে সে কে ছিল? উফ, কি কনফিউশন, তাই না? সরি, কনফিউশন দূর করতে এসে যদি আমি নিজেই কনফিউশনে পড়ি তাহলে কেমনে হবে?
তো এবার কনফিউশন দূর করার পালা। এখানে ঘটনাটি একটি লুপের মধ্যে আটকে গিয়েছে, আর এতটুকু এখনকার মতো মাথায় নিন যে এই লুপটি আগেও অন্তত একবার ঘটেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, একটু আগে যে মুখোশধারী হত্যাকারী পানিতে ঝাঁপ দিল, সে তো জেসকে বলে গেছে বাঁচতে হলে সবাইকে হত্যা করো। তাহলে কি এবার জেস নিজেই সেই মুখোশ পরা হত্যাকারী হয়ে উঠবে? এই চক্র ভাঙার উপায় কি সত্যি সবার মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও ভয়ঙ্কর কোনো সত্য যা জেসের অতীত জীবনের সাথে জড়িত? এই সমস্ত রহস্যের উন্মোচন দেখতে এক্ষুনি ক্লিক করুন দ্বিতীয় খণ্ডে, যা থাম্বনেল আকারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন।